আচ্ছা, ডাটাবেজের আগে একটা ছোট মিনি ডাটাবেজ দেখো। এখানে আজকে যেটা সেটা প্রোডাক্ট মেমোরি নিয়ে, যে মেমোরিতে ডাটা রেখে দেওয়া। তো ডাটাবেজের আগে আমরা আরেকটা ছোট কাজ করি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, শেয়ার্ড প্রেফারেন্স এন্ড স্কেলের ডাটাবেজ। ডাটাবেজ অনেক ধরনের হয়, মাইস্কেল ডাটাবেজ, তারপর হচ্ছে ওরা এসকিউএল লাইট ডাটাবেজ, তারপর হচ্ছে এমএস এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল, এগুলো থাকে না। তো এই মোবাইলের মিনি ভার্সনগুলোর জন্য যে ডাটাবেসটা ইউজ করে সেটাকে বলে এসকিউএল লাইট ডাটাবেস। লাইট মানে আমরা যে হালকা, তো ওরা ওটাকে লাইট ডাটাবেস, হালকা একটা ডাটাবেস ইউজ করা হয়। কারণ হচ্ছে যে এখানে যদি বড় ধরনের কোনো ডাটাবেস ইউজ করা হয় তাহলে সেটার কনস্ট্রাকশনে যে মেমোরিটা, সেটা একটা অ্যাপ্লিকেশনের জন্য হিউজ। তো লাইট ডাটাবেস কি হালকা সিম্পল কিছু ডাটা, কিন্তু সেটাকে স্টোর করে রাখার জন্য মোবাইলের জন্য এনাফ। এটা হয়তো স্কুলে ডাটার মধ্যে এত বিশাল ডাটা নিয়ে কাজ করা না, কিন্তু মোবাইলের জন্য এটা এনাফ, মোবাইল ডাটার জন্য। তো এটা হচ্ছে স্কুলের ভিতরে। এটার আগে আরেকটা কথা আছে, শেয়ার্ড প্রেফারেন্স। এটা কি? আচ্ছা, Android application can store data in application preferences. Preference বলতে একটা টার্মস আছে ডাটাবেস ছাড়া বাইরে, যেখানেও চাইলে ডাটা সেভ করে রাখা যায়। তো ডাটাবেস দিয়ে আমরা ধরেন কোনো ডাটা আমাকে সেভ করে রাখতে হবে, প্রথমেই যে আমি মানে হ্যাঁ আমাদের ডাটা সেভ করতে ডাটাবেস লাগবে, এই চিন্তা থেকে দূরে সরে আসতে হবে মোবাইলের ক্ষেত্রে। অ্যাটলিস্ট আপনি যখন চেক করতে হবে আপনি কি পরিমাণ ডাটা রাখবেন এবং সেটা কি বারবার চেঞ্জ হতে পারে কি, বা সেটার কি কোনো আপনি আপনার উপর নিশ্চয়তা আছে কিনা, যেটা ইউজারের উপর ডিপেন্ড করে হাজার হাজার ডাটা হতে পারে বা নাকি দুই একটাতেই হয়ে যাবে। এটা সবার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন শুরুতেই মার্ক করতে হবে। তো যখন দেখবেন যে খুব বেশি ডাটার দরকার নাই, একটা দুটো সেভ রাখতে পারলেই হয় আমার, তখন ওই ডাটাবেজের চেয়েও মানে এসকিউএল লাইট ডাটাবেজের চেয়েও ছোট ডাটার জন্য যদি কাজ করেন, তখন সবার আগে মাথায় চেষ্টা করবেন যে সেটাকে ডাটাবেজে না নিয়ে শেয়ার প্রেফারেন্স করার জন্য। প্রেফারেন্স জিনিসটা ওটাই বলছে প্রেফারেন্স। এখন আপনাদের মাথায় আসতে পারে যে কি এমন কাজ থাকতে পারে যেটার জন্য আমি ডাটাবেস করবো না। মাথায় রাখতে পারবেন যে এমন কোন ডাটা আপনি রাখতে চান, ছোট ছোট ডাটা, যেটার জন্য আপনাকে ডাটাবেস চিন্তা বাদ দিয়ে ছোট একটা জায়গায় এমন করে একটা মানে ভ্যালিড ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারবেন যে হ্যাঁ এরকম দেখছেন আপনি যে ডাটাগুলো রাখেন, যেটা ডাটাবেস দরকার। ডাটাবেসে কি সবাই তো এমনিতে ডাটাবেস একটা আইডিয়া আছে, টেবিল লাগে, কলাম লাগে, হ্যাঁ, তারপর রিলেশন করা লাগে। এত ঝামেলা করে দুই তিনটা ডাটা আপনি রাখতে চান না। এটার জন্য এটা একটা ইয়ে দিতে পারবেন যে হ্যাঁ এইরকম জায়গায় দেখছি। আচ্ছা, যদি মনে না করতে পারেন তাহলে খুব ইজিলি ধরতে পারবেন। এখন আপনারা যখন মোবাইলে কোনো একটা জায়গায় লগ ইন করেন, রিমেম্বার মি নামে একটা বাটন থাকে না, শুধু একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড, ওটাকে লগ আউট করে দিলে নতুন আরেকটা ঢুকেন, সেখানে রিমেম্বার মি থাকে। এই যে রিমেম্বার মি করতেছেন দেখা শুধুমাত্র একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড, এটার জন্য একটা টেবিল বানাবেন, টেবিল কলাম বানায় ওটার ভিতরে ডাটাবেস বানানোর বিশাল একটা কোয়েরি স্কুয়েল লেখা দরকার আছে। এই যে ছোট একটা বিষয় রিমেম্বার মি। তারপর হচ্ছে যে আপনারা যখন গেম খেলেন, গেমে একটা হাই স্কোর করছেন, একটা মতো হাই স্কোর ব্যাক করে পরবর্তীতে যত গেম খেলেন না কেন হাই স্কোর যেটা সেটা আপনারা দেখাচ্ছে। তো এই যে হাইয়েস্ট স্কোর একটা স্কোর মাত্র একটা ভ্যালু, এটা সেভ করার জন্য কি ডাটাবেস করা দরকার আছে। এই যে ছোট বিষয়গুলো। তারপর আবার অনেক অ্যাপ্লিকেশন আছে যে লাইফ ফার্স্ট টাইম যখন রান করবেন তখন আপনাকে একটা টিউটোরিয়াল দেখাবে যে এটা, এরপরে কোনোদিন দেখা না যতক্ষণ পর্যন্ত আপনি নতুন করে আবার ইনস্টল না করেন বা ডাটা ক্লিয়ার না করেন। এই যে একটা বার মতো চেক করা যে আমি এটা প্রথমবার রান করছি না সেকেন্ড বার রান করছি, প্রথমবার হলে টিউটোরিয়ালটা দেখাও না হলে দেখাও না। এই যে ছোট একটা বুলিয়ান রাখা, ইয়েস নো রাখা, এটার জন্য ডাটাবেস দরকার না। তো এই ছোট বিষয়গুলোর জন্য অ্যাকচুয়ালি শেয়ার প্রেফারেন্স ইউজ করা দরকার। ডাটাবেস কখন রাখে? যখন আপনার ওই যে নিউজের কথা বললাম, অনেক নিউজ সার্ভার থেকে আসলো কিন্তু ইন্টারনেট না থাকলে পরবর্তীতে তার ডাটা আসবে না। তো ওই লোকাল সার্ভার থেকে যেটা প্রথমে আসছে সেটাকে লোকাল ডাটাবেস মধ্যে ভরে রাখতেছে। তারপর যখন ইন্টারনেট ছাড়া ঢুকলেন অ্যাপটাতে নিউজগুলো সাইটে, তখন যদি নেট যেহেতু নাই, লেটেস্ট নিউজগুলো যদি না আসে তো অ্যাটলিস্ট যেগুলো আগে আসছিল সেগুলোর একটা ইয়ে আপনাকে দেখা যাচ্ছে। ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লোকাল ডাটাবেসে নিয়ে সেভ করে। তার মানে কি যে ডাটার পরিমাণ যখন যত বাড়বে সেগুলাকে তত ডাটাবেস ইউজ করতে হয়, ডাটার পরিমাণ কম থাকলে ডাটাবেস দরকার হয়। এবং আপনাদের ইউজ কেসে দেখা যাবে যে একটা দুটো না, এই শেয়ার প্রেফারেন্সে অনেক ডাটার জন্য কাজ করে।
অনেক ডাটার জন্য কাজ করে। দেখা যায় যে আপনাদের প্রাথমিকভাবে ছোটখাটো ট্যাক্সের জন্য শেয়ার প্রেফারেন্স দিয়ে কাজ শেষ হয়ে যাবে, ডাটাবেস লাগে না। কিন্তু ডাটাবেসের সুবিধা আর অসুবিধা আছে। ডাটাবেসের অসুবিধা হচ্ছে ছোট ডাটার জন্য এটা মানে মশা মারতে কামান দাগানোর মতো ব্যাপার হয়ে যায় ছোট ডাটার জন্য। অসুবিধাটা হচ্ছে যে যদি 10-12টা ডাটাও থাকে, সেগুলোকে আপনি অ্যারে হিসেবে পাবেন না শেয়ার প্রেফারেন্স থেকে, একটা একটা করে গেট করতে হবে, একটা একটা ভ্যালু। কিন্তু ডাটাবেসে যেটা একটা টেবিলের কলামের যতগুলো ভ্যালু আছে সবগুলো একসাথে রিটার্ন করে না একটা ইয়ের মধ্যে। ডাটাবেস কোর্সের আপনার যে কোনো ডাটাবেস বলতে আচ্ছা, ডাটাবেস যেটা হয় যে একটা টেবিল থেকে একটা কলাম থাকে, হ্যাঁ, টেবিলের ভেতর যে কলামগুলো থাকে সেটার মধ্যে নাম, রোল নাম্বার রাখা হয়। এরকম ধরেন 100 জনেরটা আছে, আপনি যখন পুল করবেন যে ডাটাগুলো নিয়ে আসো, তখন 100 জনেরটা একটা অ্যারে আকারে আপনাকে দিবে, শুধু ইন্ডেক্স ধরে ধরে তার নাম ঠিকানা পাবেন। কিন্তু যখন শেয়ার করে ইউজ করবেন, সেই যে অ্যারেটা পাবেন না, আপনাকে এক একটা কলাম ধরে ধরে বা এক একটা ভ্যালু ধরে ধরে টানতে হবে, এবং এটা হলো সমস্যা। তো এটাই দিস preferences in Android are used to keep track of application and user preferences. In any application, there are default preferences that get accessed through the preference manager. And the preference manager নামে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আমি শেয়ার প্রেফারেন্সটাকে গেট করতে পারি। With the shared preference instance, one can retrieve the integer value of any preference with the integer get equal integer there. তারপরে get string equal string there করে। আচ্ছা, আমরা শেয়ার প্রেফারেন্সকে এইভাবে এডিট করতে পারি কিংবা ইন্টিজার পুট করতে পারি। তো শেয়ার প্রেফারেন্স করার নিয়মটা চাইলে আমি একটা ফাইল নেম দিতে পারি। ধরুন শেয়ার প্রেফারেন্স মানে কি, একটা ডাটার কিছু কালেকশন, তো ও তো কোনো একটা ফাইলে রাইট হবে, তাই না? ধরুন আপনার অ্যাপ্লিকেশনের ভেতরেই, যেটা আপনি কখনোই ফাইল এক্সপ্লোরার দিয়ে ঢুকে দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কোনটা রুট করা না থাকে। কোন রুট করা সম্পর্কে আইডিয়া আছে, ওটা কিন্তু ডেভেলপমেন্টের বাইরে একটা চিন্তা। মানে সেটা হচ্ছে যে মোবাইল আপনার অ্যাপ্লিকেশন থেকে এমন কিছু রুটিং করা যায়, রুট অ্যাক্সেস দেওয়া যায়, তখন করে কি যে কোনো ফাইল মোবাইল থেকে ঢুকে ঢুকে পড়া যায়। তো নর্মালি আপনারা মোবাইল কিনেন, সেটা রুট অবস্থা থাকে না, এটাকে অনেক কায়দা করে একটা রুট করা যায়। তো ওটা ওই দিকে না যায়। নর্মালি যেটা হয় যে আপনাদের মোবাইল যখন একটা অ্যাপস ইনস্টল করেন, মোবাইলের ভিতরে কিছু ফোল্ডার ক্রিয়েট হয় অটোমেটিক, যেটা আপনাদের হাতে নাই। তো সেই ফোল্ডারে আপনি একটা ফাইল বানাতে পারবেন চাইলে এই নামে, বা আপনি যে নামে দেবেন সেই নামে হবে স্ট্রিং, ঠিক আছে? এই ফাইলটাতে অ্যাকচুয়ালি প্রেফারেন্স গুলো সেভ থাকে। আপনার যে ডাটাগুলো আপনি সেভ রাখতে চান, সেগুলো এই ফাইলটাতে রাইট হবে। এই ফাইলটা আপনি কোনোদিন পড়তে পারবেন না বাইরে থেকে, অ্যাপস থেকেই পড়তে হবে, কিন্তু রাইট হবে এই ফাইলটা। তো এখানে আমি সিম্পলি একটা ইউজ কেস দেখাই যে ডাটাবেস কেমন কি অবস্থায় হয়। তো আমার আগের করা কাজের মধ্যে সেকেন্ড অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি ছিল। এই অ্যাক্টিভিটিতে আমি একটা এডিট টেক্সট নিই। সিম্পল একটা, আমি এখানে নাম দিব, এখানে দিলে সেটা সেভ করব, ঠিক আছে?
আচ্ছা, তো এটার যে এক্সএমএলটা, এটার অ্যাক্টিভিটি হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমার ছিল একটা এডিট টেক্সট। আচ্ছা, এতটুকু হয়ে গেল বাটনের ইয়ের কাজ। ইনিশিয়ালাইজেশন করলাম আমরা। আমি চাচ্ছি যে সেভে ক্লিক করে জিনিসটা সেভ হয়ে থাকে। তো এটার জন্য আমার এখানে যেটা বলা ছিল যে আমার একটা স্ট্রিং লাগবে ফাইল নেম, যে ফাইলে আমি ডাটাটাকে রাইট করব। আর একটা শেয়ার প্রেফারেন্স যেটা ইউজ করব আমি, সেই শেয়ার প্রেফারেন্স ইউজ করার জন্য আমার শেয়ার প্রেফারেন্সের একটা অবজেক্ট লাগবে। তো এই যে শেয়ার প্রেফারেন্সেস লেখা, এটা অ্যান্ড্রয়েডের দেওয়া একটা ক্লাস। এই ক্লাসের বিভিন্ন মেথড ইউজ করে অ্যাকচুয়ালি আমরা ডাটা সেভ করতে পারি। তবে আগে প্রথমে ফাইল নেমগুলো নিয়ে নিই। নাম দিলাম আমি ইচ্ছে মতো একটা। তো এটা বুঝতে পারছেন পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং কেন, ফাইনাল কেন লিখছি এখানে? হ্যাঁ, মানে এই অ্যাপ্লিকেশনের জন্য আপনি যত জায়গায় শেয়ার প্রেফারেন্স ইউজ করবেন, এই ফাইল নেমটা কখনোই চেঞ্জ হবে না। এই পুরো প্রজেক্টের জন্য এটা ফিক্সড, এই নামে একটা ফাইল থাকবে। ফাইনাল দেওয়ার সুবিধাটা হচ্ছে কি, আপনারা বলতেন যে আমি যদি চেঞ্জ না করি, চেঞ্জ না করলে হলো, আমাকে ফাইনাল লিখতে হবে কেন? প্রশ্ন আসতে পারে না যে আমি জানি যে আমার নাম হলো এটা, আমি সব জায়গায় এই নামই লিখবো, আমি জানি চেঞ্জ করবো না, কিন্তু আমাকে ফাইনালটা কেন লিখতে হবে? কারণ লিখতে হবে এমন কোনো নিয়ম নাই। কিন্তু সুবিধাটা হচ্ছে যে ফাইনাল লিখলে যেটা হয় যে আপনি যদি কখনো এটার ভ্যালু কোনো জায়গায় যায় চেঞ্জ করতে চান, তো আপনাকে একটা ওয়ার্নিং বা এরর একটা দিবে, যেটা বলেন এটা ফাইনাল, তুমি কেন চেঞ্জ করতে যাচ্ছ। তখন হবে কি যে বড় ধরনের কোনো প্রজেক্ট করতে গেলে চেঞ্জ আসতে পারে, আপনি হুট করে দেখা গেল যে এটার ভিতর অন্যটা নাম লিখে ফেলছে, তখন ও আপনাকে ভুলটা ধরাই দিবে যে তোমার একটা ভুল, কারণ তুমি ফাইনাল করছে এটা।
তো এই সুবিধাটা মনে রাখার জন্য বা এই যে এই প্রবলেমটা যাতে না হয় এই জন্য ফাইনাল দিই আর কি নর্মালি আমরা। আচ্ছা, এই অন ক্লিক লিসেনারের ভিতরেই আমরা কাজ করবো। তার আগে যেটা নিয়ম সেটা হচ্ছে যারা শেয়ার প্রেফারেন্স দিব একটা, হ্যাঁ নিলাম, এটাকে ইনিশিয়ালাইজ করব। দেখেন গেট প্রেফারেন্সেস, এটা মেথড একটা গেট প্রেফারেন্সেস ফাইল নেম 0। কেন 0 বলতেছি আমি? হ্যাঁ এটাকে আরেকভাবেও লেখা যায়। সেটা পরে দেখাচ্ছি এটা। আচ্ছা, এখানে শেয়ার প্রেফারেন্স ইনিশিয়ালাইজ করলাম কিভাবে, যে আমি প্রথমে বললাম যে শেয়ার প্রেফারেন্স যে গেট করো কোন ফাইলের মধ্যে। 0টা হচ্ছে আমি এখানে ধরুন দিবেন ইন্টিজার মোড, হ্যাঁ মোডটা মানে রিড রাইট মোড। তো যখন 0 দিবেন ওরা বলছে যে আপাতত এই যে অপারেটিং মোড ইউজ 0 অর মোড প্রাইভেট। তো আমি যদি এখানে মোড প্রাইভেটও লিখি, একই কথা ওরা এখানে বলে দিয়েছে তুমি এখানে হয় 0 ইউজ করো অথবা মোড প্রাইভেট ইউজ। প্রাইভেট মানে কি, যে এটা অন্য কোনো অ্যাপ্লিকেশনে আমার এই ডাটা রিড করতে পারবে না, শুধুমাত্র আমার অ্যাপ্লিকেশনের ভিতরে যে কোনো ক্লাসে যে আমি এই শেয়ার প্রেফারেন্সটা রিড করতে পারবো। এখানে বলে দিয়েছে যে মোড ওয়ার্ল্ড রিডেবল এন্ড মোড ওয়ার্ল্ড রাইটেবল টু কন্ট্রোল পারমিশন। একটা হচ্ছে মোড প্রাইভেট। প্রাইভেট মানে হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশন একজন ডেভেলপার যখন নতুন কেউ কাজ করবে বা আপনি যদি অন্য কোনো ক্লাস থেকে কাজ করেন, আপনি এই শেয়ার প্রেফারেন্সটা রিড করে ফাইলটার ভিতরে ঢুকতে পারবেন, যত ডাটা আছে সেগুলো আপনি রিড করতে পারবেন। এক নম্বর। যদি আপনি মোড ওয়ার্ল্ড রিডেবল দেন তাহলে যেটা হবে যে অন্য কোনো অ্যাপ্লিকেশনও এই ফাইলে ঢুকতে পারবে, কিন্তু সে শুধু রিড করতে পারবে, সেখানে ডাটা চেঞ্জ করতে পারবে না। আরটা হচ্ছে মোড রাইটেবল মানে হচ্ছে ওই আরেকজন অন্য ক্লাস থেকে এসে আমার প্রজেক্টে থেকে রাইট করে দিতে পারবে। তো ওরা বলছে যে প্রথমে মোডগুলো ছিল না, প্রথমে 0 1 2 ভ্যালু ছিল, তো ওরা এখন এগুলো নিয়ে আসছে। আমরা যখন প্রথম দিকে কাজ করতাম তখন 0 দিয়ে কাজ করতাম, তার জন্য আমার টিউটোরিয়াল বা আপনার দেখাচ্ছে 0 দিয়ে, কিন্তু ওরা এখন সেটাকে 0 এর জায়গায় প্রথম মোড প্রাইভেটও লিখতে পারে। প্রাইভেট মানে 0, ওরা ইন্টিজার ভ্যালু তো ওরা 0 এর জায়গায় প্রাইভেট ভ্যালুটা বসাই দিচ্ছে। পরের দুটো 1, হ্যাঁ পরের দুটো 1 2 হয়তো, বা পরের দুটোর কোনো ভ্যালু না দিয়ে সরাসরি লিখবেন, তাই হবে, ঠিক আছে। কিন্তু একটা সময় 0 ছিল। আচ্ছা, এইটা হলো আমি শেয়ার প্রেফারেন্সটাকে ইনিশিয়ালাইজ করলাম। এখন আপনার কথা হচ্ছে যখন আপনি বাটনটাতে ক্লিক করবেন তখন যে ভ্যালুটাকে আপনি সেভ করবেন যা লিখছেন। তো প্রথমে আমি চেক করবো যে আমি কিছু লিখছি কিনা। যদি এমটি না থাকে বাটন ক্লিকে দেখবো আমি এডিট টেক্সটে আমার নামটা লিখছি কিনা। যদি লিখে থাকি তাহলে আমি সেই ভ্যালুটা সেভ করব। সেভ করার জন্য যেটা করতে হয়, এডিটর, যখন আপনি এডিট করবেন দেখেন যে আমি যখন এডিটর লিখছি তিনটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে শেয়ার প্রেফারেন্স, অর্থাৎ শেয়ার প্রেফারেন্সের ফাইলে কোনো কিছুটা এডিট করতে হলে আমাকে একটা এডিটর নিতে হয়। তো আমি এডিটর নিলাম, preferences.edit। এটার মানেটা হচ্ছে যে আমি একটা এডিটর ক্লাসের অবজেক্ট নিলাম, হ্যাঁ, যেটা কিনা পাবে হচ্ছে প্রেফারেন্সেস। এই প্রেফারেন্সটা কি, এটা যেটা কিনা এই ফাইলের মধ্যে আছে, এটাকে এডিট করবে। অর্থাৎ কি, যে এখন আমি এই এডিটরের মাধ্যমে এই প্রেফারেন্সের যে ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে ডাটা রাখতে পারবো।
এই জন্য আমাকে প্রথমে এডিটরটা নিতে হয়। একটা কোশ্চেন, ইডিএম এর আগে ওই সাইনটা দিলাম কেন? এটা নট তারপরে ইডিএম কি হচ্ছে চেক করবে আমাকে যে এন্ট্রি আছে কি, খালি আছে কি, খালি যদি না থাকে তাহলে এটা কাজটা করবে। তো এই স্টেজের মধ্যে এখন আমি এডিটের ভিতর দেবো পুট স্ট্রিং। হ্যাঁ, আচ্ছা এখানে কি করলাম যে আমি এডিটের যে অবজেক্টটা নিলাম, হ্যাঁ সেই অবজেক্টের ভেতর আমি স্ট্রিং পুট করলাম। সে স্ট্রিংটা দিলাম, ভ্যালুটা হচ্ছে সেকেন্ড প্যারামিটারে। আর প্রথম প্যারামিটারটা মনে আছে কি? প্রথম প্যারামিটারটা হচ্ছে আমরা যখন ইন্টেন্ট দিয়ে এক পেজ থেকে আরেক পেজ ডাটা নিয়ে যাই না, হ্যাঁ হ্যাঁ পুট এক্সট্রা করি না, পুট এক্সট্রাকশন কি আমরা কি ভ্যালু দেই না প্রথমে, এটা এই কি দিয়ে ও চিনবে পরের বার। শুধু ওই ইন্টিজার আপনি ওই ইয়ের সাথে ম্যাচ করেন জিনিসটা, মানে ওই ইন্টেন্টের সাথে। ইন্টেন্টে যখন আমরা এক পেজ থেকে এক অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি যাই, পুট এক্সট্রা করি, পুট এক্সট্রা একটা ভ্যালু দিই, একটা কি তার একটা নাম দিই, পরের পেজে যে ওই নামে কিন্তু গেট করি আবার। তো এটা জাস্ট দিলাম যে কারণে পরে এই ভ্যালুটাকে এই নামে গেট করব। এবং মনে রাখবেন একটা প্রেফারেন্সে এই একটা নাম একটা ডাটা থাকতে হবে, ডাটা মিলে গেলে কিন্তু ওভারহেড হয়ে যাবে। অন্য কোনো জায়গায় যদি এই একই ফাইলে নেম নামে আরেকটা ডাটা রাখেন, ও কিন্তু পুরোটা ওভারহেড হয়ে যাবে। সো এটা মাথায় রাখবেন যে যত ডিফারেন্ট কি হওয়া যায়, মিলে গেলেই কিন্তু ভুল, মিলে গেলে আপনি নিজে বুঝবেন না যে কোথায় মিলে গেছে। তো এটার জন্য সবসময় ইউনিক নাম দেবেন প্রতিটা ডাটার জন্য। বা যদি আপনি ইন্টেনশনালি করেন তাহলে তো করলেন যে হ্যাঁ আমি ডাটাটাকে ওভাররাইট করলাম। যদি মনে হয় যে না আরেকটা নতুন ডাটা লাগবে, তখন আপনার কিটা চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু ওভাররাইট করবে। এখন যেটা হচ্ছে যে আমি একটা এডিট নিলাম, এডিটের ভিতরে পুট স্ট্রিং করলাম। এখন এটাকে সেই যে কমিট মানে হচ্ছে যে আমার এডিট করা শেষ, আমি এখন এই জিনিসটাকে সাবমিট করে দিলাম ফাইলের কাছে। কমিট না করা পর্যন্ত ডাটা সেভ রাখবে না। আপনি এই তিনটা কাজ, একটা এডিটর নেওয়া, ভেতরে ডাটা রাখা এবং কমিট করা, তিনটা কাজ করতেই হবে সবসময়। মানে আপনি এই এডিটর না নিয়ে পুট স্ট্রিং করতে পারবেন না, পুট স্ট্রিং করলেও কাজ করবে না যদি আপনি কমিট না করেন। সো যখন এই জিনিসটা মাথার মধ্যে কয়েকবার করতে হতে ঢুকে ফেলবেন যে যখনই শেয়ার প্রেফারেন্সে কাজ করবেন আপনি একটা এডিটর নিতেই হবে, সেটাকে কমিট করতে হবে। আপনি শুধুমাত্র পুট স্ট্রিং করে কাজ শেষ করে দিয়েছেন, পরে আর ডাটা পাচ্ছেন না, তখন দেখবেন যে নিচে কমিটটা করেন। কমিটের আরেকটা কাজ কিছুদিন আগে করছিলাম ফ্রেগমেন্টে, মনে আছে? ফ্রেগমেন্টে লাস্টে কমিট করছিলাম। কমিটের মানে এটা হচ্ছে যে আমার এই কাজটা করা শেষ, মানে আমার এখানকার সব ধরনের এখন কমিট নিচে আপনি পুট স্ট্রিং করেন ও পাবেন। কমিটে করা মানে হচ্ছে জিনিসটাকে ইনভ্যালিড করে দেওয়া, এটা কাজ শেষ করে দেওয়া। এটা নিচে যদি আপনি আবার পুট স্ট্রিং করেন ও ক্র্যাশ করবে। আপনার প্রথমেই ওকে আবার এডিটরের মাধ্যমে এডিট অপশন নিয়ে যেতে হবে, যে তারপর অর্থাৎ কি আপনার সেভের যদি আরো ডাটা লাগে এই দুটো নিয়ে মাঝখানে গ্যাপ রাখে ওখানে সব ডাটা ভরবেন, যাতে আপনার ভুল না হয়। আপনার নিয়ম হবে কি যে প্রথমে একটা এডিটর নেবেন, সেটাকে কমিট করবেন করে মাঝখানে অনেকগুলো স্পেস দিবেন, যে মাঝখানে জায়গা খালি রাখবেন, এর মাঝখানে যত ডাটা রাখার সেই কাজগুলো আপনি করবেন, যাতে কিছু নিচে চলে না যায়। ঠিক আছে, এই যে রাখলাম, এটার মানেটা হচ্ছে যে আমি ডাটাটাকে সেভ করলাম। হ্যাঁ, আমি রান করি। একটা কোশ্চেন আছে। হ্যাঁ এখানে তো শুধু একটা এডিট টেক্সট আছে, পুরো এডিট টেক্সট একই বাটন দিয়ে কি কাজ করতে হবে? হ্যাঁ, আপনার ইচ্ছা হবে একেবারে যত হিটার তত ডাটা করবেন, ওই জাস্ট কমিটের উপরে সেগুলো একটা করে জাস্ট পুট করবেন, পুট করলে ওই ফাইলে রাইট হবে। এই উনি যে প্রশ্নটা করছেন একই প্রশ্ন কি আপনাদেরও আছে? মানে এটা তো এডিট টেক্সট থেকে নিচে একটাই ডাটা হবে। ভাবে যদি আরো অনেক ডাটা হয় তাহলে ওই কমিটের উপরে লিখি। হ্যাঁ, ওটাই বললাম। এবার বুঝছেন আলাদা আলাদা করে সবার তখন সেটা আপনার ইচ্ছা, যখন যেখানে যাই করবেন না কেন ওই তিনটা কাজ আপনি করবেন একটা দিয়ে সব, মানে একটা পুরো ব্লককে একটা এক ক্লিকে সবগুলো ডাটা পাস করা যায় না। সেটাই বলতে, তখন যে লিখবেন কমিটির উপরে লিখবেন সবগুলা কাজ,
ধর আপনার 5টা এডিট টেক্সট আছে, 5টা এডিট টেক্সে 5 রকমের ভ্যালু আছে, 5 বার লিখবেন পুট স্ট্রিং এই কমিটের উপরে, ঠিক না? ওটা ওই সময় এই শেয়ার প্রেফারেন্সের কত এমবি পর্যন্ত লেখা দেখা যায়। হ্যাঁ ম্যাপটা কি সবগুলোতে একই হবে? না, এডিটে বললাম এডিটটাকে যে নেমে এখন তো হবে না, কারণ সবগুলো একটার মধ্যে চলে হবে যাবে। না, হবে না। আপনার ভাই আমি জিজ্ঞেস করতেছি যে শেয়ার প্রেফারেন্সে কত এমবি পর্যন্ত ডাটা রাখা সম্ভব? এটা আমার কাছে ছিল ডাটাটা, আমি বলি খুব কম, বাট হয়ে যায়। আমার কাছে ছিল ডাটাটা, আমি ওটাকে বের করে দিচ্ছি। আমি লিখলাম এটা, সেভ করলাম, সেভ হয়েছে, কিন্তু আমি জানি না ওটা কোন ধরনের মেসেজ আমি দিই নাই। কিন্তু যদি আপনি কমিটির নিচে একটা টোস্ট দেন, তাহলে সে টোস্ট বললো, কমিটির নিচে টোস্ট করতে হবে। হ্যাঁ টোস্ট দিলেও বুঝবে। ধরুন আমি ব্যাক করি, তো এখন আমার দায়িত্ব হচ্ছে যে যখন আমি সেভ করব, পরবর্তী যতবার আমি অ্যাপ্লিকেশনটা রান করব, ওই ডাটাটা ওখানে বসেই থাকবে অটোমেটিক। তাই হয় না? আমরা যখন ফেসবুক ইউজারনেম পাসওয়ার্ড দেই, লগ আউট করলে কিন্তু পরেরবার ঢুকলে ওটা বসে থাকে। আমি জাস্ট লগইনে ক্লিক করি অথবা নতুন মুছে দেয়, নতুন একটা লিখি, ঠিক না? এখন কিন্তু সেই কাজটা আমি করিনি, আমি জাস্ট সেভ করে রাখছি। এখন দেখেন আমি যদি এখানে সেভ হইছে কি ওই ফাইলটা ফাইলে রাইট আছে, আমি কিন্তু এই কাজটা করিনি। জাস্ট এখন আবার লিখলে আবার ওই নেমের ভিতর যে আবার নতুন একটা ডাটা ওভাররাইট হবে, কিন্তু এখানে যে সেটা সেভ হয়ে থাকবে, এই কাজ কিন্তু আমি এখনো করিনি। জাস্ট সেভ করার কাজটা করছি, ঠিক না? ফাইলটা থেকে ওই এটা সেভ হচ্ছে, এটা দেখছি কোনোভাবে দেখা যাবে না। কমিট হইলে এটা কমিট হয়েছে। মানে আমরা এর থেকে দেখতে পারবো না। এখন তো আমরা ওইটা নিয়ে কাজ করতেছি, এটা তো বাইরে কেউ দেখবে না। আমি করি, আমি এটা করা যাবে ইমুলেটরে সম্ভব। হ্যাঁ, আর একটা হচ্ছে যে রিয়েল ডিভাইসে, ফাইল কি এটা হইছে না ভাইয়া? হ্যাঁ ওই ফাইলে যে আপনি দেখবেন, সেটাই বলছি, এই ফাইলটা মোবাইলে দেখতে পারবেন না, ইমুলেটরে দেখা সম্ভব। ফোনে দেখা যাবে। ফোনে সম্ভব হবে যদি রুট করে, ঠিক আছে? না না, ওইটা না ভাই, মানে আমরা যে ফাইলটা সেভ করছি, আপনি বলছেন না যে বসে থাকবেন, আমার মনে করেন বসে নেই, কিন্তু ওই ফাইলটা আমার দেখা যাবে। ওটাই আমি বলছি, ওই ফাইলটা দরকার আপনার, তাই তো? ওই ফাইলটা যদি আপনি চোখের সামনে দেখতে চান, হ্যাঁ ফাইলে আমি ডাটাগুলো সেভ করে রাখছি, সেটা দেখতে হলে আপনার ইমুলেটরে দেখতে পারবেন, অথবা রুট করা মোবাইলে দেখতে পারবেন। তাছাড়া আপনার এখনকার পকেটে যে মোবাইল আছে, মোবাইলে পারবেন না। কিংবা ওই যে যেভাবে ফেসবুকে থাকে না যে হ্যাঁ বসে আছে, ওই ডাটাটা ওইখানে বসে না আছে, ভাইয়া, হ্যাঁ, ওইটা আমি ওইটা বলছি না। যেমন আমরা এখানে অনেকগুলো ফাইল আছে না, ফাইল ক্রিয়েট হইছে না, এই মেনুর ভিতরে না, এখানে তো দেখতে পারবেন না, এখানে দেখতে পারবেন না। এখানে দেখতে পারার আরেকটা উপায় আছে, সেটা আমি বলতেছি, কিন্তু এটা নর্মালি আপনার মোবাইলে করলে পারবেন না। আমরা তো তারা বলতে দেখি যে ওই একটা সিলেক্টর আছে, সিলেক্টর দিয়ে আমরা দেখতে পারি যে টেবিল আকারে কিভাবে ডাটা পারবেন, ডাটা পেতে যায়নি, সে প্রবলেম দেখাচ্ছে। ওইটার মধ্যে কি পারবেন, হ্যাঁ পারবেন, আমি যাচ্ছি, গেলেই পারবেন। আচ্ছা, আমি এখানে শুধু সেভ করার কাজ করছি, আমি দেখানোর কাজ করি নাই। তো দেখানোর কাজ যেটা, সেটা হচ্ছে কি যে আমি দেখবো যে আমার ডাটা আছে কিনা, যদি থাকে সেটা আমি এডিট টেক্সটে ভরে দিব আগের থেকে, মানে অ্যাপসে ঢোকার সময় দেখবো যে আগে যেটা লিখলাম সেটা রয়ে গেছে, অথবা না থাকলে যেটা ব্ল্যাঙ্ক সেটাই থাকবে। তো এটার জন্য যেটা হয় যে প্রেফারেন্সটা আমি চিনাইছি, এখানে একটা স্ট্রিং নেই, দরকার নেই, এটা একবারই বসে দেওয়া যায়। এই যে এডিট টেক্সটটা আমি যেখানে চিনালাম, সেখানে একটা মেথড আছে, প্রেফারেন্স ডট গেট স্ট্রিং। হ্যাঁ, এটাতে হুবহু আমাকে ওই নামটা দিতে হবে যে নামে আমি সেভ করছিলাম, নেম। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু হচ্ছে যদি নেম নামে কিছু না পায়, তাহলে ওকে তো ডিফল্ট একটা ভ্যালু পাইতে হবে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছুই না, ঠিক আছে? তার মানে কি যে যদি ও প্রথমে নেম নামে একটা ভ্যালু পায়, যেটা কিনা আমার ফাইলে রাইট করা ছিল, তাহলে ও এটাতে যে ভ্যালুটা ছিল সেটাই আনবে। আর যদি কিছুই না পায়, কারণ আমি তো এমন আছে যে প্রথমবার রান করলাম, আমি আগে সেভ বাটন কখনোই ক্লিক করিনি, প্রথমবার রান করলাম, তখন সেভ নাই,
তখন ও এইটা নিয়ে, এটা মানে কি জানি একটা স্ট্রিং স্ট্রিংয়ের ভিতরে কোনো লেখা নেই, এমটি একটা স্ট্রিং। তো এটাই বলছে যে প্রথমবার একটা এমটি স্ট্রিং দিবে, এটা একটা স্ট্রিং রিটার্ন করে। সো আমি যেটা করব, ইটি নেম ডট সেট টেক্সট, এর ভিতরে এটা নিয়ে যাই। যদি স্ট্রিং দিয়ে ভালো প্রথমে স্ট্রিং দিয়ে স্ট্রিং এর মধ্যে ক্লাস সেট করি, পরবর্তীতে টেক্সট দিয়ে দিই, টেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ একই কথা, কিন্তু যেটা হচ্ছে যে বলছি না যত কম কোড লিখে কাজ করবেন, ওটা কি আপনি এক লাইন বেশি লিখতে হতো না কোডটা? শুনুন, যতবার এক লাইন বেশি কোড নেবেন, তারপর হচ্ছে যে আপনি একটা স্ট্রিং মেমোরি নিলেন, মেমোরির মধ্যে সেটা কিন্তু আপনার একটা কিছু বাইট খাইলো। এইভাবে যখন আপনার যত বেশি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, তত কিন্তু আপনার 8 বাইট 14 বাইট 16 বাইট করে কিন্তু এক একটা সাইজ হয়। তো ওগুলো যখন হয় তখন কিন্তু আপনার এপিকের সাইজ বাড়ে। এর জন্য যত ভ্যারিয়েবল কম ডিক্লেয়ার করে কাজ করতে পারবেন। তো আমি জানি যে এটা একটা স্ট্রিং, ও আমাকে একটা স্ট্রিংই দিবে, সেটাকে আমি একটা স্ট্রিং এর মধ্যে ভরে তারপর সেই স্ট্রিংটা এখানে না দিয়েছে সরাসরি এখানে লিখে দিই, ও তো একটা স্ট্রিং দিবে, তাই না? জাস্ট খেয়াল করবেন যে মেথড কি রিটার্ন করে আর একটা মেথড কি চায়। হ্যাঁ, দুটোর মধ্যে যদি মিলে যায়, যেমন সেট টেক্সট চাবে একটা স্ট্রিং, সেট টেক্সটের একটা স্ট্রিংই দিতে হয়, আবার গেট স্ট্রিং একটা স্ট্রিং রিটার্ন করে, তাহলে দুটো একবারে একসাথে মিলে যায়। এখন দেখেন আমি ঢুকছি, এটার মধ্যে রান হয়নি নাকি? দেখছেন, আমি সেই যার লিখছিলাম সেটা কিন্তু ফাইলে ঠিকই আছে। আমি এখন যাই লিখবো, সেভ করলাম, আমি এখন বের হয়ে যাই। আমি যত কাজই করেন না কেন, মোবাইল যদি অফও করে দেন, আবার যদি অনও করেন, তাও ঢুকলেও এইটা হয়েই থাকবে, কারণ ওটা আমি ওই ফাইলে সেভ করে দিচ্ছি এবং সেটাকে আমি এখানে সেট টেক্সটে করছি। মানে এখানে শুধু একটা ডাটাই সেট করা যাবে। আপনি যত খুশি করবেন, কি ভ্যালু কি আলাদা দিবেন, এই কিটা যত আলাদা হবে তত ভালো ভ্যালু থাকবে আপনার ফাইলে। ঠিক না? আমরা তো এখানে একটা কি ভ্যালু দিয়ে করলাম, যতগুলো ভ্যালু থাকবে ততগুলো। এখন এটা লিমিটেশনটা বলি আমি, হ্যাঁ লিমিটেশনটা আমি ভুলে গেছি, কেটে বলতেছি। লগইন এটিতে এটাই হচ্ছে হ্যাঁ নরমালি এটাই করে। আচ্ছা, এখানে দেখেন আমি সার্চ করছি, একটা প্রশ্ন পাইছি, there is a limitation of shared preference data। হ্যাঁ, shared preference data limitation আছে। Practically in my device it show a memory exception when shared preference data exceed 1.42 megabyte। ঠিক আছে, মানে ওর মোবাইলে যে অ্যাপটা দিছে, ওর মোবাইলে একটা মেমোরি এক্সেপশন, মানে একটা ক্র্যাশ করে, মেমোরি আপ ধরতে পারে না, তখন ও 1.42 মেগাবাইট ডাটা পাস করে ফেলে। তার মানে একটা লিমিটেশন আছে, বাট সেটা হয়তো মোবাইলের পারফরম্যান্সের উপর, মোবাইলের ক্যাটাগরির উপর কম বেশি হয়। বাট নরমালি 1.42 মানে কি, আপনি যে একটা মতো স্ট্রিং রাখছেন, এটা কিন্তু মাত্র কয়েক বাইট, অনেক ডাটা রাখতে হবে, মানে এটা খুব কমই
এটা তো গেমস তৈরি করতে গেলে ডাটাবেস দরকার মনে হয়। হ্যাঁ গেমস বাজে যেগুলো আপনি বললাম, সাধারণ ফর্ম তৈরি করতে হলে এটা নিবা। হ্যাঁ সাধারণ ফর্মের জন্য এটা দিয়েই করতে হবে। তো এই যে 1.42 এটা হয়তো মোবাইলের এর উপর বাড়বে কমবে সেটেলমেন্টসের ফাইলের এর উপর। এখন আপনি বলছেন ফাইলটা দেখবেন কিভাবে, এখন আমি নতুন একটা ইয়েতে যাই, যেটা আপনার এর আগে দেখেন নাই কখনো। দেখেন এটার মধ্যে একটা ইয়ে আছে, এটার নামটা হচ্ছে, দাঁড়ান, এটা চেঞ্জ হয়ে যায়, মানে যেখানে থাকার কথা সেখানে থাকে না। আচ্ছা, এটা আগে এখানে ছিল, হ্যাঁ এখন নাই, এখন সেটা হচ্ছে ভিউ এর ভেতর। এখানে ক্লিক করবেন, টুল উইন্ডো একটা ইয়ে আছে, এটার ভিতর দেখেন যে প্রজেক্ট ইয়ে আছে, অ্যান্ড্রয়েড মনিটর নামে একটা মেনু আছে। এটা ছাড়াও আরেকটা আছে, নিচেও দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা ছাড়াও আরেকটা আছে, আমি বলতেছি। এখন সেটা টুলস এর ভেতর, টুলস এর ভেতর অ্যান্ড্রয়েড নামে একটা মেনু আছে, এটার ভিতর অ্যান্ড্রয়েড ডিভাইস মনিটর একটা বাটন আছে। হ্যাঁ এটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন একটা একটা ভিউ আসবে। এই ভিডিওকে দেখাইছিলাম আপনাদের কখনো? না আচ্ছা, আমি লোড দিছি, এটা অনেক সময় নেয় এবং এটা অনেক স্লো করে দেয়। এটা নর্মালি আমরা তো মানে যখন কাজ করি ইয়ে ইউজ করি না, মানে কি বলে ওটাকে, ইমুলেটরই ইউজ করি না, কিন্তু সেখানে এটা আরো স্লো করবে। কিন্তু এখানে কিছু জিনিস আছে যেটা আপনার জানা রাখা উচিত। এই দেখেন ডিভাইস মনিটর একটা ইয়ে আসছে, এটা একটু খেয়াল করেন, এটা আপনারা বুঝবেন না। হ্যাঁ একটু খেয়াল করেন, যখন আমার একটা ইমুলেটর রান করবে, ঠিক আছে, ঠিক তখন যদি আমি একটা এই টুলস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস মনিটর অন করি, তাহলে এখানে একটা ভিউ আমি দেখতে পারবো। এখানে হচ্ছে সেই মোবাইল, সেই ইমুলেটরটা যেটা আমি রান করছি। আপনার যদি একটা মোবাইল এখন লাগানো থাকতো, তাহলে এখানে নিচে আরেকটা দেখতে পারতেন আপনার মোবাইলের নামটা। সেখানে যদি একটা ইমুলেটর রান করতেছে এটা দেখাচ্ছে। এখানে ক্লিক করে দেখেন, এখানে অনেকগুলো মেনু আছে, ফাইল এক্সপ্লোরার নামে একটা মেনু আছে। এই যে আপনি যে প্রশ্ন করছিলেন এটা দেখতে পারবেন এখন, ফাইল এক্সপ্লোরার নামে একটা মেনু আছে। এখানে আপনার মোবাইলে যতগুলো মানে এই ইমুলেটরে যত যত ফাইল আছে সেগুলোর একটা এক্সপ্লোরার আপনাকে দিয়েছে। এখানে দেখেন ডাটা নামের একটা ফোল্ডার আছে, আমি এটা ওপেন করলাম, দেখেন এখানে আরো ফাইল, এটার ভেতর আরেকটা ডাটা আছে, ঠিক ক্লিক করলাম, ওপেন হলো। এখান থেকে দেখেন এই ডাটা হচ্ছে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করা আছে সেগুলোর একটা লিস্ট, সেগুলোর প্যাকেজ নেমগুলো। আমাদের প্যাকেজ নেম কি ছিল বলেন? কম ডট, এই যে এটা ক্যালকুলেটর, এটা ছিল, ঠিক আছে। এটা যদি ওপেন করি দেখেন এই যে শেয়ার প্রেফারেন্স আমি সেভ করছিলাম, এটার ভিতরে যান, এই ফাইলটা মনে আছে? এই ফাইলের নামটা কি দিছিলাম? RRF ফাইল দিছিলাম না? এখানে কিন্তু আমি যে ওই ফাইলটা দেখতে পাচ্ছি। যখন এই ফাইলটা রিড করতে চান, ঠিক আছে, তখন জাস্ট এই ফাইলটা ক্লিক করবেন, এখানে দেখেন পুশ পুল, পুল করবেন,
ফুল করে আপনাকে ডেস্কটপ চিনে দেবেন। ওই ফাইল থেকে নিয়ে আসলো, নিয়ে আসলে যেটা হয় আপনি এখানে সেটা পাবেন। আর এক ফাইল দেখি, এই যে এক্সএমএল ফাইল একটা, হ্যাঁ এটাকে আপনি যদি নোটপ্যাডে রিড করেন, দেখছেন এই যে আমি নাম রাখছিলাম এটা, আমি কিন্তু এই কিতে এটা ভ্যালু রাখছিলাম, ওটা কিন্তু পাইছেন। অর্থাৎ আপনি কিন্তু ইমেলের ভিতর ঢুকে ওটার কিন্তু এই কাজটা আপনি মোবাইলে পারবেন না, আপনার রিয়েল ডিভাইসে পারবেন না। তো আপনার এটা শুধুমাত্র কেন পারবেন না, কারণ হচ্ছে যে এটা সিকিউরিটি ইস্যু। আপনার রিয়েল লাইফে যদি আপনার মোবাইলে যদি একটা এমন হয় যে ঢুকাই যায়, তাহলে কিন্তু যে কেউ একটা এমন একটা অ্যাপস বানাবে যে অ্যাপসের যে আপনার সব চ্যাটিং হিস্ট্রি ডাটাবেস সব নিয়ে নেবে। সো এর জন্য ওটা রিয়েল লাইফ মোবাইল দেন ডেভেলপমেন্ট হিসেবে আপনার দিছে। জাস্ট আপনার লোকেশনটা দেখে রাখবেন যে কোথায় থাকে অ্যাকচুয়ালি, সেভ করছি সেটা আসলে যে হয়েছে। এখন এই অ্যান্ড্রয়েড মনিটরে আরো কাজ আছে। আপনি ধরুন এমন একটা অ্যাপ্লিকেশন বানালেন যে অ্যাপ্লিকেশনে ফোন কল হয়, কল রিসিভ করলে একটা ফ্যাক্ট থাকে, না করলে একটা ফ্যাক্ট থাকে। তো আপনি তখন বারবার মোবাইলে কল দিয়ে টাকা নষ্ট করবেন না টেস্ট করার জন্য, তাই না? চাইলে এই মনিটরে কল দেওয়া যায়। এই দেখেন এখানে আমি তো ফাইল এক্সপ্লোরারে ছিলাম, এই ইমুলেটর কন্ট্রোল নামে একটা ইয়ে আছে। সামওয়েটা এখন কাজ করতেছে না, বাট আপনি চাইলে এখানে কল দিলে হবে কি, এই নাম্বারটাতে কল আসবে, ঠিক আছে? তো আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বানাবেন কল আসলে কি করতে হয় সেটা টেস্ট করতে পারবেন। আবার চাইলে এখানে একটা এসএমএস, এটা সিলেক্ট করা গেলে একটা এসএমএস পাঠাবে, আপনি দেখতে পারবেন যে এসএমএস যাচ্ছে। এটা কেন এখন এইভাবে হয়ে আছে, মানে ফেড হয়ে আছে, এটা ঠিক বোঝা যাচ্ছে না। আর চাইলে আপনি ওকে একটা লোকেশনও দিতে পারবেন, কারণ ইমুলেটর তো জানে না যে কই আছে, ঠিক না? কোথায় আছে। আপনি চাইলে এখানে ওকে একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে দিলে ও ধরে নিবে যে এখন সেই জায়গায় আছে। তো আপনি যদি ঢাকার দেন, ঢাকা ল্যাটিটিউড হচ্ছে 90 আর 23 এরকম একটা কিছু, ওটা দিলে এই ইমুলেটর ধরে নেবে যে ওর লোকেশন এখন ঢাকায়। লোকেশন বেস যখন কাজ করবেন তখন ওগুলো কাজে আসে। এটা এখন দেখাইনি আপনাদেরকে, লোকেশন দিন দেখাবো, দিন দেখাই দেবো। আচ্ছা, এই গেল শেয়ার প্রেফারেন্স। আমরা এখন ডাটাবেজে ঢুকবো। আচ্ছা, এখন ডাটাবেজের কিছু ক্যারেক্টারিস্টিক আছে কি, হিউজ অ্যামাউন্টস অফ ডাটা ক্যান বি স্টোরড, অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করা যায়, ওই যে 1.42 মেগাবাইট, যেটা তার চেয়ে বেশি 1.42 শেয়ার প্রেফারেন্স। কনভেনিয়েন্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ টু অবটেইন ডাটা, মানে খুবই কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডাটাবেজে কোয়েরি করছেন কখনো? আচ্ছা,
এসকিউএল লাগলে আলাদা একটা ওরাকল একটা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে কোয়েরি বানাইতেছে যে যখন ডাটাবেসে সেভ করবেন সেখান থেকে আপনি চাইলে কিছু ওটার ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ওটা পুরোটাই আবার আলাদা। তো ওখানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজগুলো লিখলে আপনাকে সেই অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী ওই ডাটাগুলো আপনাকে টেবিল থেকে দিবে। ধরেন কমন দিই, আপনার ডাটাবেসে প্রায় লাখ লাখ হাজার হাজার ডাটা আছে, মানুষের নাম ঠিকানা লেখা আছে। এর মধ্যে আপনি চাচ্ছেন যে আপনি দেখতে দেখবেন যে আমার এখানে রফিক নামের কয়জন আছে, ঠিক না? তখন আপনি এমন ভাবে ডাটা স্টিক করতে পারেন চাইলে, বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ দেখতে পারেন যে ও ঠিক ওটাই বের করে আপনাকে রেজাল্টটা দিবে 10 জন। এমন ল্যাঙ্গুয়েজ যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ সেটা পুরোই আলাদা ল্যাঙ্গুয়েজ, ওটা আবার প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজ না। ওটা এমন ভাবে কিছু লিখতে হয়, সেটা করে কলাম থেকে রফিক খুঁজে বের করবে, তারপর সেটা কাউন্ট করবে কত, তারপর সেই নাম্বার সেই নাম সংখ্যাটা আপনাকে রুটটা রিটার্ন করবে। আবার এমন হতে পারে যে শুধু রফিক না, আর দিয়ে শুরু, এরকম কি কি নাম আছে আমাকে দেখা। তো আপনাকে এমন একটা অ্যারে রিটার্ন করবে যে এটাতে শুধু আর আর নামদের মানুষই থাকবে। তো এই যে কোয়েরিটা আপনি কিভাবে করি, সেই কোয়েরিগুলো খুবই কনভিনিয়েন্ট, খুবই ইজি, বা খুবই সহজ বুদ্ধ, সহজেই লেখা যায়। ক্যান হ্যান্ডেল হিউজ অ্যামাউন্ট অফ ইউজার, অনেক ইউজারকে হ্যান্ডেল করতে পারে এরকম। আচ্ছা, SQLite is open source database embedded into mobile device. SQLite ডাটাবেসটা ওপেন সোর্স, অর্থাৎ আপনি এখানে যে কোনো ধরনের কাজ করতে পারেন। এবং SQLite ডাটাবেস কিন্তু জাভার সাথে কানেক্টেড না, অ্যান্ড্রয়েডের সাথে কানেক্টেড, এটা আলাদা একটা ফিচার, এটা কিনা ওরা অ্যান্ড্রয়েডটা ওদের মোবাইলের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছে। এই সেম ডাটাবেস আইফোনেও ইউজ হয়, সেম ডিভাইস যে কোনো মোবাইল কেটে ইউজ হয়। সো এমন কোনো ডাটাবেস যদি থাকে যেটা আইফোনে অলরেডি করা আছে, আপনি চাইলে হুবহু ওই ডাটাবেস কোয়েরিগুলো ওই ডাটাবেসের সবকিছু নিয়ে এসে এখানে বসে দিলে এখানেও সে একইভাবে ডাটাবেস ক্রিয়েট হয়, মানে ওই ডাটাবেসটাই কাজ করে, আলাদা করে কোনো ডাটাবেস বানাইতে হয় না। তো এটা পুরোই থার্ড পার্টি একটা ডাটাবেস সিস্টেম, যেটা কিনা অ্যান্ড্রয়েডও বানায়নি, গুগলও বানায়নি, ওরা জাস্ট নিয়ে এসে এখানে ফাংশনালিটিগুলো দিয়ে দিচ্ছে। এই যে SQL supports SQL syntax, SQL লেখার যে সিনট্যাক্স গুলো, কোডিং স্ট্রাকচার বা কোয়েরি লেখা, সেটাই একই সাপোর্ট, মানে একই। আপনারা যদি কোনো জায়গায় ডাটাবেস করে থাকেন কাজ করবেন, ওই একই কাজ এখানেও করবেন, একই জিনিস। ট্রানজাকশন এন্ড SQLite consumes low memory approximately 250 কিলোবাইট। 250 কিলোবাইট মেমোরি ও লোয়েস্ট নিবে, কিন্তু এর বেশি বাড়বে ডাটার উপর ডিপেন্ড করে, কিন্তু খুব ছোট কিলোবাইটেই ও ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলতে পারে অ্যাটলিস্ট। আচ্ছা, এতটুকুই থাক। এখন আজকে পুরো ডাটাবেস শেষ হবে না, মানে আমি কিছু জিনিস ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি, যেটা কিনা আপনাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। ধরে নিই আমি আমার ডাটাবেসে কি রাখবো, একটা স্টুডেন্টের নাম রাখবো, স্টুডেন্টের রোল নাম্বার রাখবো, আর হচ্ছে স্টুডেন্টের অ্যাড্রেস রাখতে পারি বা ফোন নাম্বার রাখতে পারি, অ্যাড্রেসই রাখলাম। তো এই যে তিনটা, আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে এরকম স্টুডেন্ট কত হইতে পারে, কিন্তু মানে অনেক বেশি, তাহলে ডাটাবেস ইউজ করবেন। প্রথম স্টেপ হলো এটা, এক নম্বর স্টেপ। তো তখন আপনার চিন্তা করা লাগবে যে আপনার টেবিল কয়টা। একটাই টেবিল বলতে যেটা বোঝায়, আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করছি না, চালাইছি না, এক্সেল এর যেটা দেখি আমরা চার্ট, একটা ওটা একটা টেবিল, ওটা একটা টেবিল, ঠিক আছে? ওইরকম এখানে একটা টেবিল ক্রিয়েট হয়। তো আপনি ইউজার নেম, মানে স্টুডেন্টস নেম, তারপর স্টুডেন্টস রোল নাম্বার, ফোন নাম্বার, তিনটা কি স্টুডেন্ট ক্যাটাগরি না, এর বাইরে দেখছেন। সো এর জন্য আপনার একটা টেবিল লাগবে, যেটা টেবিলটার নাম হবে স্টুডেন্টস বা স্টুডেন্ট, আপনার ইচ্ছা মতো, বা বোঝার সুবিধার জন্য বোঝাই যায় যে আমরা স্টুডেন্ট টেবিল, যেখানে আমার স্টুডেন্টের ইনফরমেশন থাকবে। অর্থাৎ আমরা প্রথম পরবর্তী যে স্টেপ হচ্ছে যে ডিসাইড করে টেবিল হবে কয়টা বা কি। এখানে একটা টেবিল হবে, যে টেবিলের নাম স্টুডেন্ট। তারপর চিন্তা করতে হবে যে টেবিলের কলাম কয়টা হবে, আপনি কি কি নেবেন সেগুলো হচ্ছে কলাম। এক নম্বর কলাম হচ্ছে নেম, তারপর হচ্ছে তার একটা রোল নাম্বার, তারপর তার ফোন নাম্বার, অ্যাড্রেস। এখানে আরেকটা হিডেন কলাম থাকবে, যেটা আপনাদের পরবর্তী কোডিং সুবিধার জন্য লাগবে, এটা হচ্ছে একটা আইডি। অর্থাৎ নেম, রোল, অ্যাড্রেস, এই নামে যদি আপনি একটা টেবিল বানান,
একটা টেবিল বানাইলাম, হ্যাঁ, এগুলো একটা কলাম, এখানে কিছু নাম আছে, অ্যাড্রেস আছে, অ্যাড্রেস আছে। এখন এমন হতে পারে না যে একই নামে অনেকজন থাকতে পারে, অ্যাড্রেসে সেম হইতে পারে, রোল নাম্বারটা তো আলাদা হবে, বাট এটা কিন্তু সব টেবিলের ক্ষেত্রে সব আপনি জীবনে যত কাজ করবেন সব কাজে রোল নাম্বার থাকবে এমন কোনো কথা নেই। বলতে কি যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা রোকে, এটা হচ্ছে একটা কলাম, এগুলা একটা রো, কোনোভাবেই এমন কি সম্ভাবনা আছে বা এমন কি হতে পারে না যে হুবহু এই সেম রো আরেকটা আছে একই ভ্যালু সহ, হইতে কিন্তু পারে। তো তখন আপনাদের অবশ্যই একটা ইউনিকনেস দরকার, যে ইউনিকনেসের মাধ্যমে আপনি শুধুমাত্র যাকে দরকার তাকে খুঁজে পাবেন। এটার জন্য আপনাদেরকে একটা আইডি লাগবে, এটা ম্যান্ডেটরি না কিন্তু রিকমেন্ডেড, এবং এটা করতেই হয়, কারণ এটা না করলে যেটা হয় কি যে এটা যে করতেই হবে এমন না, বাট এটা ছাড়া যদি করেন না একটা সময় আপনি নিজেই ফিল করবেন যে আমার তো আইডি দরকার ছিল বা একটা ইয়ে দরকার ছিল, তো এটা দিয়ে শুরু করবেন। এবং এই আইডিটা যেটা হয় কি যে আপনি নিজ হাতে ক্রিয়েট করবেন না, এগুলো আমি হয়তো নিজে ইনপুট দিব তার রোল নাম্বার কত, কিন্তু এটা হবে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে ও যখনই ক্রিয়েট করবে সময় কি যে কমার সাথে কি আইডিটা না না না, এটা অটোমেটিক এটা অটোমেটিক ক্রিয়েট হবে। আপনি আইডি দিবেন তখন হবে কি ওর নাম ভরবে, রোল নাম্বার বা অ্যাড্রেস ভরবে, অটোমেটিক ও প্রথমটার জন্য এক বসায় নিবে, এটা আমার কোনো কাজ নেই, ও এক বসায় নিবে, ঠিক আছে। পরের বার যেটার জন্য ভরবো সেটা কি ও 2 বসায় নিবে, 3 বসায় নিবে। তো এটাকে আমাকে বলে দিতে হয় যে তুমি সবসময় অটোমেটিক ইনক্রিমেন্ট হবা, মানে তোমার যত বাড়বে রো তুমি সংখ্যা ততগুলো করে বাড়াবা। সো এটা নিয়ে আমাদের কোনো হেডেক থাকবে না, কিন্তু এইটার মাধ্যমে আমি পরে কোনো এক সময় আলাদা করতে পারবো। ধরেন আমি চাইতেছি যে 2 নম্বরটাকে ডিলিট করে দিব, তখন আপনি যদি বলেন যে ডিলিট অমুক যার নাম হচ্ছে রহিম, দেখা যাবে যে রহিম নামে যত আছে সবাই ডিলিট করে দিন। তো আপনি তো চাচ্ছেন যে শুধুমাত্র এইটাকে, তখন হবে কি যে আপনি ডাইনামিক্যালি রহিমের আইডিটা গেট করে শুধু সেই আইডি ধরে তাকে ডিলিট করে দিলে শুধুমাত্র তারটা ডিলিট হবে, বা যাকে চাচ্ছেন তাকেই ও রিটার্ন করবে। সো এই যে এই স্পেসিফিক্যালি সার্চিং করিটা সেটা আইডির কারণে সম্ভব হয়। তার মানে কি যে আমার এখন আমি চিন্তা করলাম যে আমার একটা টেবিল লাগবে, 4টা কলাম লাগবে, 3টা আমার নিজের ইনপুট, একটা হচ্ছে প্রাইমারি। তো এটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কাজ শুরু করে দিতে হবে। তার আগে বোঝার সুবিধার জন্য আমি একটা অবজেক্ট ক্লাস বানাই স্টুডেন্ট নামে, ঠিক আছে। এসিটা একটু করি না, বন্ধ করবো নাকি? আপনাদের কি সমস্যা? বেশি ঠান্ডা এসি কনস্ট্রাক্টর বানাচ্ছি। আমার একটা অবজেক্ট ক্লাস বানানো শেষ, যেখানে কিনা স্টুডেন্টের নাম, কিন্তু আমার এখানে আইডিটাও লাগবে। হ্যাঁ, আমি ইন্টিজার নিই।
জিরো না দিলেও হয়, ইনিশিয়ালি জিরোই ভরে, ঠিক আছে? দেখতেছি। এটা হ্যাঁ, তো এখন পুরো ডাটাবেজ বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য আমার একটা ক্লাস লাগবে, সেটার নাম হচ্ছে হ্যান্ডলার। আমি এটাকে কোনো মানে কোনো অ্যাক্টিভিটি বা কোনো ইয়ের মধ্যে করব না, ডাটাবেজের সব কাজ আমি একটা ক্লাসে করব, ঠিক আছে? যে ক্লাসের ভেতর ডাটাবেজ ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, ডাটাকে ইনসার্ট করা, ডাটাকে গেট করা, এডিট করা, ডিলিট, সব কাজ আমি একটা ক্লাসের মধ্যে করব। আমরা জাস্ট কি করব তাহলে, যে যখন যেখানে দরকার সেখানে জাস্ট ওই ক্লাসটাকে কল করে আমি মেথড কল করব শুধু, যাতে আমার সব জায়গায় একই কাজ করতে না হয়। তো এটার জন্য আমার একটা ক্লাস নিতে হবে। আমি যদি ক্লাসটা নেই, ইউটিলিটির মধ্যে নিলাম, নিয়ে নিউ ক্লাস, নাম দিলাম ডাটা ডিবি হ্যান্ডলার। হ্যাঁ, এটা ক্লাস নিলাম, এটা হচ্ছে আমার সেই ক্লাস। এখন দেখেন আমি এখানে কি বলছি, আমি কিছু প্রথমে ফাইনাল স্ট্রিং নিব। ফাইনাল স্ট্রিং গুলা কি, একটা হচ্ছে আইডিটা, এই আইডি গুলা কি অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে যে আমি যে এই যে এখানে কলামের নাম দিছি, নেম রোল অ্যাড্রেস, এই নামগুলো সবার আগে আমি ডিফাইন করব যে এই নামে হবে আমার কলামগুলো, যাতে এবং ফাইনালি কারণ সারা জীবন আমার এই অ্যাপ্লিকেশন ডাটাবেসে কলাম নেম সবসময় সেম, চেঞ্জ করব না আমি। তো এটা আমি সব জায়গায় খালি হাতে হাতে না লিখে বানানো ভুল হতে পারে, তখন হবে দেখা যাবে যে একটা গেছে এক টেবিলে আরেক কলামে, আর গেছে আরেক কলামে। এই জন্য যাতে ভুল না হয়, আমি প্রথমে আমার টেবিলের কলামগুলো একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিব। তো ওইটাই আমি এখন যদি নেই, এগুলোর নাম দিলাম কি দিয়ে। হ্যাঁ, কি কেন সেটা পরে বলছি, কারণ যখন আমি ডাটা গেট করব তখন এই কলাম নেমগুলোকে কি হিসেবে ধরবে, শেয়ার প্রসেসে যেমন নেম দিয়ে দিছি না, তো এর জন্য প্রথমে কি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি লিখতেছি কি, কিন্তু আপাতত মাথায় রাখেন যে এটা হচ্ছে কলাম নেম। আইডি 4 বার কপি করি আমি, একটা আইডি, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে আচ্ছা এই রোল কি এই রোল বানান ঠিক আছে নাকি এটা ভেজিটেবল রোল হয়ে গেল? না কোনটা আছে? আচ্ছা আরেকটা হলো অ্যাড্রেস, এটার নামও চেঞ্জ করে দিই, এটা নেম ঠিক আছে, এটা হচ্ছে আইডি। আমার টেবিলের কলামগুলো ডিফাইন করা শেষ। স্টেপ বাই স্টেপ করলে না জিনিসটা সহজ মনে হবে, নাহলে একবারে করলে মনে হবে যে কি করতেছি। তো আমার মাথায় প্রথমে আছে যে আমি একটা ডাটাবেজের টেবিলের কলামগুলো নিলাম। এরপর যেটা করব যে আমার টেবিলের নাম দিতে হবে, আমি শুধু কলাম নেম বলি, টেবিলের নাম এটা দেইনি। তো আরেকটা স্ট্রিং লাগবে, যে স্ট্রিং এর ভিতরে আমি টেবিলের নেম দেব। আমি এখানে পিপল দিছি, কিন্তু আপনারা এটা চিন্তা করবেন না, আপনারা জাস্ট এটা দেখেন আমি এখানে দেব স্টুডেন্ট। অর্থাৎ না সরি, আমার এটা ডাটাবেজ নেম, ডাটাবেজ নেম হচ্ছে হ্যাঁ, টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট। এখন আমার ডাটাবেজ নেম আমি কি দিলাম, ধরেন আমার কি হতে পারে যদি আমি স্টুডেন্টদেরকে নিয়ে বলি, ডাটাবেজের নাম যে স্টুডেন্ট দিই, আমরা কি স্টুডেন্টের, হ্যাঁ স্টুডেন্টের জন্য ডাটাবেজ আছে। আর স্টুডেন্টের টেবিল কেমন হতে পারে, এখানে যেমন আছে যে ইনফরমেশন, নাম ঠিকানা, আরেকটা জায়গার সাথে তার রেজাল্ট, সে কোনটা কোন পরীক্ষায় কত পাইছে। তো সেটার জন্য আমার আরেকটা অর্থাৎ ডাটাবেজ নেম যেটাই হোক না কেন, আমার টেবিল নেম ফিচার অনুযায়ী আলাদা হবে।
এটাই। আর আরেকটা এক্সট্রা আছে ইন্টিগ্রাল ডাটাবেস ভার্সন, এটার জন্য একটা ব্যাখ্যা আছে। ডাটাবেস ভার্সনটার মানে হচ্ছে আপনি একটা প্রথমবারের মতো ডাটাবেস ক্রিয়েট করতেছেন, সো এটা ডাটাবেস ভার্সন 1। কোনো কারণে যখন নতুন অ্যাপ্লিকেশন থেকে আরেকটু কাজ করলেন, আপডেট করলেন, যেটা কিন্তু অলরেডি মার্কেটে আছে, মানুষ চালাচ্ছে, কিন্তু আপনার কিছু ফিচার নতুন অ্যাড করার দরকার নেই, তখন দেখতে পারলেন যে আপনার ডাটাবেস একটা কলাম বাড়লো বা একটা কলাম ডিলিট হয়ে গেল, নতুন কিছু রিলেশন করা লাগলো ডাটাবেসের মধ্যে। তখন যেটা করতে হয় কি, যে অটোমেটিক্যালি এটা ভার্সন 2 করে দিতে হয়, নিয়ম 2 করে দিলে যেটা হয় কি, যে যখন কেউ নতুন করে আবার আপডেটটা ইনস্টল করে মোবাইল থেকে, প্লে স্টোর থেকে, তখন অটোমেটিক্যালি আগেরটার সাথে একটা পার্থক্য ধরতে পারে, কারণ যেহেতু 1 ছিল 2 আছে, তখন আপনি দুটার মধ্যে মার্জিং করে একটা ডাটাবেস টেবিলটাকে গুছায় ফেলে। যদি 2 না করতাম তাহলে 1 যদি থাকতো, তাহলে করতো কি, যে নতুন একটা কলাম পাইতো, যে কলামটা অলরেডি আমার টেবিলের মধ্যে নাই, তখন ক্র্যাশ করতো, বলতো যে আপনার এমন একটা টেবিল আপনি নিচ্ছেন বা এমন একটা কলাম আপনি খুঁজতেছেন যে কলামটা ডাটাবেসে নাই, এটা এরর মেসেজ দিতে আমার, তখন 2 করতে হয়। যদিও এটা ইউজেস খুব কম, এরকম খুব কমই করতেছে আমাদের, কিন্তু তারপর এটা লাগে, এটা ছাড়া ডাটাবেস টেবিল ক্রিয়েট করা যায় না, তার জন্য এটা নিতে হয়েছে প্রথমে। তো এই তিনটা জিনিস আমি আগে নিই। আবার একই ভাবে আচ্ছা আমি পিপলি দিই বোঝার সুবিধার জন্য। আমি আমার এখানে স্টুডেন্ট, তারপর হচ্ছে টিচার্স, আলাদা আলাদা টেবিল করবো, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে স্কুল লিখি, স্কুল নামের ডাটাবেস, এর টেবিল একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। এই কটা কাজ আমার করা শেষ। মানে আমি কলাম নেম নিলাম, ডাটাবেস নাম নিলাম, টেবিল নিলাম, ভার্সনটা দিলাম। এরপরের স্টেপটা কি দেখেন, আমার এটার ভিতরে একটা ইনার ক্লাস দিতে হবে। ইনার ক্লাস স্কুলের ওপেন হেল্পার নামে একটা ক্লাস আছে, যেটা কিনা অ্যান্ড্রয়েডের নিজস্ব, স্কুল লাইটের নিজস্ব একটা ক্লাস, যেটাকে আমি এক্সটেন্ড করবো একটা ক্লাস। ওর এই নামটা থেকে বুঝি স্কুল লাইট ওপেন হেল্পার, এই নামটা শুনে কি মনে হচ্ছে? ডাটাবেসটাকে ওপেন করা, ডাটাবেস নামে কলাম টেবিল ক্রিয়েট করা, এই যে ওপেনিং যে কিছু আছে, ফর্মালিটিস আছে, সেটা করতে আমাকে হেল্প করবে। তো এর জন্য আমার এর মধ্যে ডাটাবেস একটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, এটার ভিতরে একটা ক্লাস নেই, দেখেন স্কুলের ওপেন হেল্পার। হ্যাঁ, এরর বলতেছে, এরর বলতেছে কারণ হচ্ছে যে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে যেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করতে হবে। করলাম অন ক্রিয়েট, অন আপগ্রেড, যেটা মেথড এটার মধ্যে আছে। অন ক্রিয়েটটা কি, যখন ডাটাবেসের প্রথমবার মতো ক্রিয়েট হবে তখন ও এখানে টেবিল নেম, কলাম নেম, ডাটাবেস এইসব ক্রিয়েট করে ফেলবে। আর অন আপডেটটা হচ্ছে যখন আমি এটা টু করে দিই,
যখন নতুন করে যাবে 2 পাবে তখন এই আপডেটের ভিতরটা কল হবে। সো আমার এই মেথডটা কখনোই কল হবে না যতক্ষণ পর্যন্ত আমি এই ভার্সনটাকে আপডেট করতেছি। তো আবার নরমালি এটা আমাদের কখনোই লাগে না, বাট কল করতে হয় বিকজ এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো এই কনক্রিটের ভিতরে আমাকে ডাটাবেস টেবিলের ক্রিয়েশনের কাজটা করতে হয়, কিন্তু তারপর একটা এরর বলতেছে। এরর কেন বলতেছে? কারণ এই ক্লাসটা একটা কনস্ট্রাক্টর এক্সপেক্ট করে, কনস্ট্রাক্টর দিতেই হবে এখানে। আমি যে নরমালি আমরা যেটা কি করি যে ক্লাস ইকুয়াল টু নিউ ক্লাস করলে যে ব্ল্যাঙ্ক, এটা কোনো ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর নাই। সো আমাকে একটা কনস্ট্রাক্টর বানাইতে হবে ওর জন্য, এর জন্য আমাকে এরর বলতেছে। আবার অল্টার এন্টার দি ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার দিলাম। আচ্ছা করব না, আমি এখান থেকে দেখে নিই কি আছে। একটা কনস্ট্রাক্টর বানাতে কনটেক্সটের সাথে হ্যাঁ মিলায়। নিলাম। আচ্ছা আমি একটা কনস্ট্রাক্টর নিলাম হেল্পার নামে, এখানে আমার সেই এরর দিয়ে দেব। এটা হচ্ছে নামটা, ঠিক আছে? আমি ডাটাবেস নেমটা কি আমার ডাটাবেস নেম, ভার্সনটা হচ্ছে ভার্সন, ফ্যাক্টরিটা মেবি নাল। হ্যাঁ হ্যাঁ এটা নাল, এটাতে আমার ওদের কোনো কাজ নাই। এতটুকু। এটা হচ্ছে আমার ডাটাবেসটা ক্রিয়েট করার কাজ। ক্রিয়েটের সময় আমি অন ক্রিয়েটের মধ্যে কোয়েরি লিখবো যে ক্রিয়েট টেবিল এই নামে টেবিল করো, কিন্তু তার আগে আমার একটা কনসেপ্ট ক্রিয়েট করতেছে, যে কনসেপ্টের মাধ্যমে বুঝতে পারবে যে এটা টেবিলটার নাম কি হবে আসলে, এবং এটার ভার্সনটা কত। তো ভার্সনটা আমি উপরে নিচে এক নাম দিয়েছি স্কুল। সো এই নিয়ে ও একটা কনসেপ্ট নিল, নিয়ে ও একটা ক্লাস বানাই দিল আমার, ঠিক আছে? এখন যে জিনিসটা আমি লিখবো সেটা হুবহু চেষ্টা করবেন আমার কাছ থেকে নিয়ে কপি করার, নিজ হাতে টাইপ করতে যাবেন না, কারণ আমিও একবারই টাইপ করছি। কারণ হচ্ছে এখানে কোয়েরি লিখতে হয়, কোয়েরিটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আপনারা যারা ডাটাবেস বুঝেন তারা জানেন যে এখানে কিছু কোয়েরি দিয়ে আমাকে পুট করতে হয়, গেট করতে হয়, ক্রিয়েট করতে হয়। সেখানে সিম্পল বানান ভুলের কারণে আপনাদের জিনিসটা কাজ করে না, বা সব জায়গায় হ্যাঁ বানান ভুল হলে বা স্পেসিং আগে পরে হলে। তো যদি আমি ডিরেক্ট স্ট্রিম, সো এটা যেটা হয় যে একটা জায়গা থেকে কপি করা থাকবে, ওখান থেকে স্পেসিং গুলো ঠিক রেখে রেখে আপনাদের যদি কাজ করতে পারে আপনাদের সুবিধা। তো আমি এখন আমার নিজেরই বানানো ডাটাবেসে যাই একটা। লিখছি কি ডাটাবেস করছি। ক্রিয়েট টেবিল কোয়েরি ফর এসকিউএলite ডাটাবেস। যদি সার্চ করি তাহলে যেটা হবে, টেবিল ক্রিয়েট করার কোয়েরিটা কি। এই যে
নরমালি এটা হচ্ছে কোয়েরি স্ট্রিংটা। ক্রিয়েট টেবিল টি মানে টি নামে একটা টেবিল ক্রিয়েট করতে বলছে, যেটার ভিতর x y z নামে তিনটা কলাম আছে। তো ওরা যেটা কোয়েরিটা লিখছে যে ক্রিয়েট টেবিল টি, তার ভিতর ব্র্যাকেটের ভিতর x ইন্টিজার প্রাইমারি কি। তো এটা হচ্ছে প্রাইমারি কি, যেটা কি আমি আমার আইডিটাকে দিছি, দিয়ে কমা দিয়ে y z, মানে y নামে একটা কলাম, z নামে একটা কলাম। এখানে যদি একটা এই যে y এর স্পেস যদি কম পড়ে, একটা সেমিকোলন যদি না পড়ে, একটা ব্র্যাকেটিং যদি সমস্যা হয়, তাহলে পুরো জিনিসটা কাজ করে না। তো আমার কাছে যেটা আছে যে অ্যাকচুয়ালি এই যে আমি কনক্যাট করছি স্ট্রিং এর সাথে, এই যে টেবিলের নামের সাথে আইডির সাথে, এই এটাকে যদি আমি এখন একটা স্ট্রিং এ কনভার্ট করি, তাহলে হুবহু ওই এরকম একটা স্ট্রিং ক্রিয়েট হবে, কোনো ভুল হবে না, এরকম একটা স্ট্রিং ক্রিয়েট হবে। ঠিক আছে, তো সেটাকে আমি এইভাবে লিখছি, দেখেন খেয়াল করে দেখেন যে আমি এখানে ক্রিয়েট টেবিল লিখছি, খেয়াল করে দেখেন ক্রিয়েট টেবিল লিখছি, মাঝখানে একটা স্পেস রাখছি এখানে, হ্যাঁ দেখেন একটা স্পেস আছে, তারপর সেই টেবিলের নামটা দিছি, তারপর আরেকটা স্পেস রাখছি, এটার সাথে মিলান আপনি, আরেকটা স্পেস রাখছি, তারপর আইডি নিছি, আইডিটা কি ইন্টিজার প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট হবে সেটা লিখছি, তারপর মানে সব স্পেসিং রেখে শেষ করছি জিনিসটা। এখন ধরেন আপনি নিজে একটা ডাটাবেস বানালেন, যে ডাটাবেসে আচ্ছা নট নালটা মানে কি জানেন? শুনলো না। নট নাল মানে হচ্ছে যে কেউ কাউকে টেবিলে ডাটা ভরতে হলে প্রতিটা কলামে ডাটা থাকতেই হবে। ধর আমি এমন একটা স্টুডেন্ট ডাটা বললাম যার রোল নাম্বার আমি ইনপুট দেইনি, না হলো ওই জায়গাটা, ওই ডাটা নিতে ভরতে গিয়ে পারবে না, নিবে না, বলেছে কারণ তোমার কলামে এটা বলা আছে না, যে স্টুডেন্টের একটা নাম আছে তার একটা রোল নাম্বার থাকতেই হবে, রোল নাম্বার ছাড়া কোনো স্টুডেন্টকে ভর্তি পারবে না। এখানে আমি সবই নোট নাও করেছি, মানে কি স্টুডেন্টের সব ডাটা নিয়েই আমাকে কলামে ভরতে হবে, টেবিলে ভরতে হবে, তাছাড়া ভরবে না। তো এটার মাধ্যমে যেটা হয়, এখন আপনি ধরুন বাসায় বা নিজেদের প্রজেক্টের জন্য একটা কাজ করলেন, যে কাজে কলাম আরো বেশি, তখন কি করবেন? জাস্ট এতটুকু কপি করবেন, ঠিক আছে, এতটুকু কপি করে একটা এন্টার দিয়ে এখানে পেস্ট করবেন, আর এন্টার দিয়ে এইভাবে পেস্ট করবেন, যেটাতে কতগুলো কলাম ক্রিয়েট হবে, এই কিগুলো চেঞ্জ হবে, কারণ তোমরা কি এর ভ্যালু আপনি নেবেন, ঠিক না? তো এইভাবে কাজগুলো আগাবেন, কিন্তু এইটাই রাখবেন এখানে, কিন্তু এখানে ভিতরে আবার কোনো কাজ করতে যায় না, তখন যেটা হবে যে স্পেসিং নষ্ট হয়ে গেলে এটা কাজ করবে। তো এই জন্য এটাকে আমি খালি হাতে আপনি যখন লিখে দেখালাম, আমার লিখাই ছিল, এটি আপনার রিসিভ করেন, এটা কি একবারই লাগে এমন না, যে এটাকে আপনার যখন এই ডাটাবেস ক্রিয়েট করবেন প্রথমবার একবারের জন্যই লাগবে এটা, তারপর এটা ক্রিয়েট হয়ে গেলে আর লাগে না। তো এটা এখান থেকে নিয়ে নেন। তো আমার 4টা কলাম ছিল, আমি আইডি ক্রিয়েট করছি, এটাকে অটো ক্রিয়েট প্রাইমারি, একটা নেম দিছি, একটা রোল নাম্বার দিছি, অ্যাড্রেস দিছি, টেবিলটা ক্রিয়েট হইলো আমার। হ্যাঁ, কারণ অন আপডেট না লাগলেও আমার তো অন আপডেটের একটা কাজ করতে হয়, ঠিক আছে? then on upgrade আমি কি করছি, on create টেবিল ক্রিয়েট করছি, আপডেট আমি করছি ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, ড্রপ মানে ডিলিট, ডাটাবেসের ভাষায় স্কুলে বলছি ড্রপ মানে ডিলিট, আবার ডিলিট টেবিলও তো দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, যে ড্রপটা দিয়ে যেটা হয় যে যদি ও আপডেট পায় কোনো, মানে যেটা 2 পায়, তখন ও করবে এই পুরো ডাটা হচ্ছে ডিলিট করবে, ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, কারণ ওই টেবিলে তো একটা কলাম নাই, যেটা করে ওইটাকে তারপরে আবার অন গেটটাকে আবার কল করবে, অন গেটটাকে আবার এখানে চলে আসবে। তার মানে কি আমার যখন ধরে এতটুকু আছে আমার প্রজেক্টে, আমার নতুন একটা কলাম অ্যাড হলো, আমি এখানে একটা নতুন কি নিব, ভার্সন 2 করব, এখানে আমি সেটাকে করব,
অন আপডেট কল হবে, ও পুরোটা ডিলিট করে দিবে, ডিলিট করে দিয়ে এটাকে অনকেটটাকে আবার কল করবে, অনকেটটাকে কল করবে তখন কোনো নতুন কলাম আর টেবিল ক্রিয়েট হবে। এটা বোঝা ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমার ডাটাবেজের জন্য আমার একটা ক্লাস নিতে হয়েছে, যে ক্লাসের ভেতর আমি কলাম নেম, টেবিল নেম, ডাটাবেজ ভার্সন সব লিখে দিয়েছি। লিখেতে আমি এটার ভেতরে আরেকটা ক্লাস নিয়েছি, এক্সটেন্ড করছে হচ্ছে SQLite ওপেন হেল্পারকে। ওপেন হেল্পারটা হচ্ছে অ্যান্ড্রয়েডের নিজস্ব একটা ক্লাস, যেটার ভেতর কিছু বাই ডিফল্ট মেথড আছে, যেমন অন ক্রিয়েট মেথড আছে, অন আপডেট মেথড আছে। অন ক্রিয়েটের মধ্যে আমি সেই টেবিলটাকে ক্রিয়েট করি ডাটাবেজের, এবং অন আপডেট আমি সেটাকে আপডেট করছি। আজকে এতটুকু। সেটার মধ্যে ডাটা ইনসার্ট করা, গেট করে সেটাকে দেখানো, সেটা কাজ কালকে। আর বললেন যে ডাটাবেসটা ডিলিট করে আবার নতুন করে আপডেট করে ডাটাগুলো মুছে দেবেন না? বুঝতে যাবে আগের আগে ডাটাগুলো সেটাকে সেটা আপনাকে মানে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। অন্যভাবে হ্যান্ডেল করতে হবে বলতে যেটা হচ্ছে যে পুরো ডাটাগুলোকে আগে একটা অ্যারেতে নিয়ে তারপর ডিলিট করতে হবে, ওটা পরের কাজ। কিন্তু আপনাকে এখানে এই কাজটা করা লাগবে, ডাটা মুছে যাবে। এটা ঠিক আছে। ধরেন আমার একটা অ্যাপস আছে, ইউজার ফ্রেম ওর বিভিন্ন ডিটেইলস আপ করে রাখতেছে, এখন আমি একটা নতুন ভার্সন ছাড়লাম, ওটা আপডেট দেওয়ার কারণে ডাটাগুলো মিসে গেল। হ্যাঁ, তো এই আপডেটটা করার আগে আপনারা প্রথমে যেটা ছিল সেই ডাটাগুলোকে গেট করবেন। গেট করে আপনার লোকালি একটা ডাটা লোকাল একটা ভ্যারিয়েবলে রাখবেন। রাখার পর যেটা হবে, এটা আপডেট হয়ে মুছে গেল, কিন্তু আপনার কাছে ভ্যারিয়েবল ডাটাগুলো আছে, আবার তখন ইনসার্ট করবেন। ঠিক আছে?